হ্যালো, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল প্রথম বর্ষের ছাত্ররা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পড়াবো চৌম্বক পদার্থ, মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। আসলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসটা কি? ঠিক আছে, ম্যাটেরিয়ালসের পরিচিতি যেহেতু দিচ্ছি, আমি তোমাদের সব ধরনের ম্যাটেরিয়ালসের পরিচিতি নিতে হবে। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আসলে কি? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হচ্ছে চৌম্বক পদার্থ বা নরম চৌম্বক পদার্থ আর কঠিন চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ, নরম চৌম্বক পদার্থ, কঠিন চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ হচ্ছে যে সকল ধাতু পদার্থ চৌম্বক দ্বারা আকর্ষিত হয় তাদেরকে চৌম্বক পদার্থ বা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলা হয়। নরম চৌম্বক পদার্থ যে সকল পদার্থের ভেদ্যতা অত্যন্ত বেশি। ভেদ্যতা মানে বুঝতে পারছো তো? নরম, যেমন রাবার। অনেক সময় আমরা রাবার চৌম্বক দেখি না, এরকম মনে করো রাবার ধারণ ক্ষমতা কম, ভেদ্যতা অনেক বেশি, ধারণ ক্ষমতা কম, অর্থাৎ রিয়াক্ট্যান্স বেশি। সেই সকল পদার্থকে সঠিক চৌম্বক পদার্থ বলা হয়। সেই সমস্ত পদার্থকে নরম চৌম্বক পদার্থ বলা হয় বা নমনীয়তা বা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বোঝা গেছে? যে সকলের ভেদ্যতা অত্যন্ত বেশি, ধারণ ক্ষমতা কম, অর্থাৎ রিয়াক্ট্যান্স বেশি, সেই সকল পদার্থকে যে নরম চৌম্বক পদার্থ বলা হয়। নরম এবং কঠিন চৌম্বক পদার্থের উদাহরণ। নরম চৌম্বক পদার্থ কি? বিশুদ্ধ লোহা। লোহা কিন্তু অনেক নরম, ঠিক আছে, এটা টেম্পার করা হয় বিভিন্ন ভেজাল মিশে। বিশুদ্ধ লোহা, ঢালাই লোহা, কার্বন ইস্পাত, সিলিকন ইস্পাত, ম্যাঙ্গানিজ, নিকেল ইস্পাত, তারপর হচ্ছে প্যালামালয়, মুমেটাল, পরমিনভার, হাইপারনিক। এগুলো হচ্ছে বিভিন্ন মেটাল আছে, যেগুলোর নাম সবগুলো আমি জানি না। অনেক মেটাল আছে যেগুলো আমিও জানি না। তো সেগুলোর কথাই বলছে। কার্বন স্টিল আছে, ঢালাই লোহা আছে, এগুলো সব হচ্ছে নমনীয় বা নরম। কঠিন চৌম্বক পদার্থ হচ্ছে হাই কার্বন স্টিল, টাংস্টেন, ঠিক আছে, ক্রোমিয়াম ইস্পাত, কোবাল্ট ইস্পাত, তারপর হচ্ছে অ্যালনিকো অ্যালাই গেল হচ্ছে হাই কার্বন ইস্পাত এবং সংকর ইস্পাতের ভিতরে গেল। তারপর হচ্ছে অ্যালনিকো অ্যালাই, অ্যালনিকো কুনিফা, অ্যালোম্যাক্স, হাইওম্যাক্স, কুনিকো, ঠিক আছে, এগুলান। তারপরে তোমাদের আরও আছে, আরও বিভিন্ন পরিচিত আছে। সেগুলো হচ্ছে যে চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ। চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ কি? চৌম্বক পদার্থ শ্রেণী বিভাগ আছে চৌম্বক পদার্থ, যেমন আছে শ্রেণী বিভাগ, যেমন ডাইম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক। চৌম্বক ক্ষেত্রে তাদের আচরণের ভিত্তিতে চৌম্বক পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়, যথা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর ডাইম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক কি আমরা পড়ব? যে সকল পদার্থের সবগুলো চৌম্বক গুণাবলীর অধিকারী, যে সকল পদার্থ সবগুলো চৌম্বক গুণাবলীর অধিকারী, তাদেরকে আপেক্ষিক ভেদ্যতা ও ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি, মানে সব যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সবগুলো গুণাবলীর অধিকারী, সেইগুলো বলা হয় যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। বেশি চৌম্বক ক্ষেত্রে শক্তিশালীভাবে চৌম্বকত্ব লাভ করে সেই সকল পদার্থকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। উদাহরণ: লোহা এবং লোহা জাতীয় পদার্থ, নিকেল, কোবাল্ট, টাংস্টেন, স্টিল অ্যালয়, কোবাল্ট স্টিল অ্যালয় ইত্যাদি। এগুলো হচ্ছে সব কিছু গুণ আছে, ভেদ্যতাও আছে, নমনীয়তা আছে, সব আছে। প্যারাম্যাগনেটিক কি? অচৌম্বক পদার্থের মধ্যে কিছু কিছু পদার্থ আছে যেগুলো নিকটে শক্তিশালী কোনো চৌম্বক আনয়নে সামান্য আকর্ষণ করে বা সামান্য চৌম্বকত্ব লাভ করে এবং আপেক্ষিক ভেদ্যতা একের সামান্য বেশি। আপেক্ষিক ভেদ্যতা একের সামান্য বেশি, সেই সকল পদার্থকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। মানে যেগুলো হচ্ছে অল্প অল্প চৌম্বক আসে, অল্প অল্প ভেদ্যতা আছে বা অল্প অল্প নমনীয়তা আছে, সেইগুলো বলা হয়। যেমন টিটানিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম হালকা হালকা ধরে। তারপর হচ্ছে প্লাটিনাম,
প্যালাডিয়াম ইত্যাদি। ডাইম্যাগনেটিক পদার্থ হচ্ছে অচৌম্বক পদার্থের মধ্যে এমন কিছু পদার্থ আছে যেগুলো নিকটে চৌম্বক আনলে আকর্ষণের বিপরীতে সামান্য বিকর্ষণ করে। ডাইম্যাগনেটিক ম্যাটেরিয়াল এর কাছে চৌম্বক নিয়ে আসলে আকর্ষণ করবে কি উল্টে বিকর্ষণ করে, বুঝতে পারছো? তাহলে সামান্য বিকর্ষণ করে এবং যাদের আপেক্ষিক ভেদ্যতা 1-এর চেয়ে কম এবং ধারণ ক্ষমতা নেগেটিভ সেই সকল পদার্থকে ডাইম্যাগনেটিক পদার্থ বলা হয়। যেমন পারদ, দস্তা, স্বর্ণ, লবণ, রাবার, সীসা ইত্যাদি, সীসা, টিন ইত্যাদি। মানে উল্টে আরও মনে করো বিকর্ষণ করে, আবার উল্টে আরও ধারণ ক্ষমতা কম। আর টিন তো খুব দ্রুতই আপেক্ষিক ভেদ্যতা অনেক বেশি। আপেক্ষিক ভেদ্যতা কম মানে হচ্ছে তোমার বেশি নমনীয় হবে এবং বাড়াইলে বেশি চ্যাপ্টা হয়ে যাবে এরকম, ঠিক আছে? আপেক্ষিক ভেদ্যতা অনেক বেশি, সেইগুলো নিয়ে বলা হয় হচ্ছে ডাইম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ফেরোম্যাগনেট, প্যারাম্যাগনেট আর ডাইম্যাগনেট কাকে বলে। নরম চৌম্বক পদার্থের উপাদান ও গুণাবলী। নরম চৌম্বক পদার্থের গঠন ও গুণাবলী দেওয়া হলো। বিশুদ্ধ লোহা, এটা নিখাদ লোহা, এতে কোনো ভেজাল বা খাদ নেই, সামান্য অন্য কোনো পদার্থর মিশ্রণ নেই, ঠিক আছে? এর ভেদ্যতা অত্যন্ত বেশি, এর ভেদ্যতা অত্যন্ত বেশি, যা প্রবল চৌম্বক বলের সাথে বৃদ্ধি পায়। এর আপেক্ষিক রেজিস্ট্যান্স কম হওয়ার কারণে এতে প্রচুর এডি কারেন্ট সৃষ্টি হয়। এই এডি কারেন্ট কম রাখার জন্য বিশুদ্ধ লোহাকে পাতলা শীটে ব্যবহার করা হয়। এর ফলে পদার্থের ভেদ্যতার উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে, অর্থাৎ ভেদ্যতা কমে যায়। ঢালাই লোহা, এতে 2.5% কার্বন থাকে, এতে সস্তা। বিশুদ্ধ লোহা, এতে 2.5% কার্বন থাকে, এটা সস্তা, কিন্তু বিশুদ্ধ লোহার চেয়ে চৌম্বকভাবে নিম্নমানে, মানে লোহায় যে পরিমাণ চৌম্বক হয় এতে পরিমাণ চৌম্বক হয় না। এটিও এসিতে অনুপযুক্ত তথা বৈদ্যুতিক মেশিনারির কাঠামো নির্মাণে ব্যবহৃত হয়, যা ম্যাগনেটিক সার্কিট হিসেবে কাজ করে। তারপর হচ্ছে কার্বন ইস্পাত। কার্বন ইস্পাত কি? 0.5% কার্বন মিশ্রিত কোনো 0.5% কার্বন মিশ্রিত কোনো কার্বন স্টিল বিশুদ্ধ লোহার অনুরূপ, কিন্তু গঠনের দিকে সামান্য শক্তিশালী। এই পদার্থ সেই সব স্থানে ব্যবহৃত হয় যেখানে কোনো ফ্লাক্স নেই, মানে যেখানে কোনো বিশুদ্ধ লোহার অনুরূপ কিন্তু গঠনের দিক দিয়ে সামান্য শক্তিশালী, মানে এটা অনেক স্ট্রং হয় কার্বন স্টিল বা কার্বন ইস্পাত। এই পদার্থ সেই সব স্থানে ব্যবহৃত হয় যেখানে ফ্লাক্স নেই, মানে হচ্ছে চৌম্বকের কোনো আকর্ষণ নেই, বা যে জায়গায় চৌম্বক বলতে যে জিনিস সেই জিনিসটা নাই, অথবা ফ্লাক্স স্থির থাকে, অর্থাৎ এসিতে ব্যবহৃত হয় না, মানে এসি কারেন্টে বা কোথাও ব্যবহৃত হয় না। যদি কার্বনের পরিমাণ বাড়ানো যায় তবে সেই কার্বন স্টিল গঠনের দিকে দিয়ে অধিকতর শক্তিশালী হয় এবং অন্য প্রভাবে পরিবর্তন ঘটে, যেমন রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, যান্ত্রিক শক্তি বৃদ্ধি পায়। মানে কার্বন স্টিল, যেমন রেলওয়ের স্লিপার, হাই কার্বন স্টিলের কিন্তু ক্ষয় কম, তারপর রেজিস্টিভিটি বেশি হয়ে যায়, কার্বন থাকে যেহেতু, কার্বনের রেজিস্টিভিটি আছে, যান্ত্রিক শক্তি বেশি, মানে হেভি পিডন নিতে পারে বা হেভি লোড নিতে পারে, ঠিক আছে? তাহলে দমনমূলক বল ও ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। দমনমূলক বল মানে এর সহজে পিটায় তুমি দমাতে পারবা না, এটার বলে দমনমূলক বল। অন্য দিকেও বৃদ্ধি পায়, ঠিক আছে? এই আর কি, তার মানে বুঝতে পারছো তোমরা। এরপরে হচ্ছে সিলিকন স্টিল আছে, তারপরে আরো অনেক স্টিল আছে, যেমন হচ্ছে এরপরে কি আছে, এরপরে আছে সিলিকন স্টিল। সিলিকন স্টিল ইস্পাতের সাথে সিলিকন মিশ্রণের ফলে এর চৌম্বক গুণাবলী এবং কঠিনত্ব বৃদ্ধি পায়, কিন্তু সিলিকন মিশ্রণের ফলে ভেদ্যতা হ্রাস পায়, এর ফলে হিস্টেরিসিস লস উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়। আবার সিলিকনের পরিমাণ বৃদ্ধির ফলে
বৈদ্যুতিক রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, এডি কারেন্ট লস বৃদ্ধি পায়। এই জন্য এটা এসি ও ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিলিকনের পরিমাণ ভিন্ন হয়, যথা আর্মেচার স্টিলের জন্য 1.5%, জেনারেটর এবং মোটরের স্টিলের জন্য 2.5 থেকে 3.5%, ট্রান্সফরমারের কোরের জন্য 5 থেকে 5%। মনে করো যে এর হিস্টোরিসিস লস পি, এডি কারেন্ট লস কমায়, যেহেতু সিলিকন থাকে, সিলিকন ইস্পাত বলা হয় এটাকে। এডি কারেন্ট লস কমায়, রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, তার হিস্টোরিসিস লস কমায়, আবার সিলিকন পরিমাণ বৃদ্ধি করে বলি। মূলত হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে জায়গায় কাজ করে সেখানে কিন্তু কিছু লস হয়, যেমন এডি কারেন্ট লস বা বিভিন্ন ধরনের লস হয়, যার জন্য সেখানে এই সিলিকন স্টিল ব্যবহার করা হয়। পারমেলয় এই পদার্থকে নিকেল 7.5% থাকে, নিকেল 7.5% থাকে এই পদার্থতে। তারপর হচ্ছে তোমার লোহা থাকে হচ্ছে 21% এবং কপার ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, কোবাল্ট সামান্য পরিমাণ আছে। কম ফ্লাক্স ডেন্সিটি, এর চৌম্বক ভেদ্যতা অত্যন্ত বেশি, ফলে হিস্টোরিসিস লস কম। এর বৈদ্যুতিক গুণাবলী অত্যন্ত স্পর্শকাতর, সেই কারণে এটাকে সাবধানে ব্যবহার করা হয়। মানে এটাই বিদ্যুৎ পালিয়ে ধরে, মানে বিদ্যুৎ অপরিবাহী না, বিদ্যুৎ সুপরিবাহী একদম। তারপর হচ্ছে মুমেটাল, এতে নিকেল থাকে 75%, কপার থাকে 4% আর ক্রোমিয়াম থাকে 2 থেকে 3%, অবশিষ্ট অংশ লোহা থাকে। কম ফ্লাক্স ডেন্সিটি, এর চৌম্বক ভেদ্যতা অত্যন্ত বেশি এবং আপেক্ষিক রেজিস্ট্যান্সও বেশি, সেই কারণে এতে এডি কারেন্ট লস হয়। তারপর হচ্ছে পারমেলয়, এর চেয়ে এর বৈদ্যুতিক গুণাবলী অত্যন্ত বেশি, অনেক বেশি এবং স্থায়ী। তারপর হচ্ছে পারমিনভার, এটা একটি সংকর ধাতু বা অ্যালয় বলা হয়। এতে 50% নিকেল, 25% কোবাল্ট, 25% আয়রন বা লোহা আছে। ফ্লাক্স ডেন্সিটি, এর ভেদ্যতা স্থির থাকে, হিস্টোরিসিস লসও কম হয়। কঠিন চৌম্বক পদার্থের উপাদান এবং সাবলীল, ঠিক আছে। হাই কার্বন স্টিল, তারপর টাংস্টেন স্টিল, তারপর হচ্ছে ক্রোমিয়াম ইস্পাত। তা হচ্ছে তোমার সব হচ্ছে কঠিন চৌম্বক পদার্থ, যেগুলো হচ্ছে অনেক কঠিন চৌম্বক পদার্থ, যেমন হচ্ছে কার্বন স্টিল তো কঠিন আমি বলছি, এটা হচ্ছে হাই কার্বন স্টিল। এই ইস্পাতে সর্বোচ্চ পরিমাণ কার্বন থাকে, বেশি পরিমাণ কার্বন মিশ্রণের ফলে এর যান্ত্রিক শক্তি বৃদ্ধি পায় বটে, কিন্তু ভেদ্যতা কমে যায়। এছাড়া স্পন্দন বা কম্পনযুক্ত স্থানে এর অবশিষ্ট চৌম্বকত্ব হারাতে থাকে। টাংস্টেন ইস্পাত, এতে 0.5 থেকে 0.7% কার্বন এবং 4.5 থেকে 6% টাংস্টেন এবং অবশিষ্ট লোহার অংশ থাকে। এর সাম্প্রতিক ফ্লাক্স ডেন্সিটি 1.2 ওয়েভ পার মিটার স্কোয়ার। তারপর হচ্ছে তোমার কোইনসিটিভিটি হচ্ছে তোমার 8000 ATM পার মিটার। কোইনসিভিটি মানে হচ্ছে কোএরিসিভিটি তোমার এটা হচ্ছে কি কোইনসিভিটি বলা হয়। এটা কি বলা যায়, কোরিসিভিটি মানে হচ্ছে তোমার ভুলে গেলাম, ঠিক আছে। B-H গুণাবলী বা প্রোডাক্ট অনেক ভালো। তার ক্রোমিয়াম ইস্পাত হচ্ছে তোমার, এতে 0.6 থেকে 1% কার্বন, 2 থেকে 6% ক্রোমিয়াম এবং 0.5% ম্যাঙ্গানিজ এবং অবশিষ্ট অংশ লোহা থাকে। এর সাম্প্রতিক ফ্লাক্স ডেন্সিটি এত, কোয়েনসিভিটি 8000 এবং B2 এর গুণফল এত।
তোমাদের আজকে হাই কার্বন স্টিলের 3টা দেখালাম, নেক্সট ক্লাসে আবার দেখাই দিব। তা আশা করি তোমরা সব কিছু বুঝছো। আমি তোমাদের বই থেকে একদম ডিটেলস দিয়ে দিছি এবং গ্রুপে তোমাদের এই পেজে যে বই দেখে আমি পড়াচ্ছি সে বইয়ের ছবি তুলে দিব, যে স্ক্যান কপি আমি পড়াচ্ছি পেজে ছবি দিয়ে দিব। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবা, বাইরে কম বেরোবা, জ্বর সর্দি কাশি হলে একটু সেভে থাকবা, ঠান্ডা কম লাগাবা। এই দোয়া করো সবাই, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবা, আমার ছেলের জন্য দোয়া করবা। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।